এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে বিয়ে করছিস কেন? দেখো, আমি তোমাকে বিয়ে করতে চাইনি। তোমার আব্বুই তো। আমি আর কিছু বলার আগেই মাসুমা আমার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। ছোট লোক, তুই আমাকে তুমি করে বলার সাহস কোথায় পেলি? আমাকে ম্যাম বলে ডাকবি। এখন বল, আমাকে কেন বিয়ে করেছিস? নাকি আমার মতো বড়লোক বাবার মেয়েকে বিয়ে করে রাতারাতি কোটিপতি হতে চাস? দেখেন, আপনি কিন্তু। আমি কিন্তু কি? তোদের মতো ছোট লোকদেরকে আমি চিনি না ভেবেছিস? বড়লোকের মেয়েকে বিয়ে করে বড়লোক হতে চাস, তাই না? দেখেন, আপনি কিন্তু এবার লিমিট ক্রস করছেন। আমরা গরিব বলে কি মানুষ না? কি? গরিবরা মানুষ না? তোরা হলি নর্দমার কীট। তোদের মতো গরিবকে আমি সহ্য করতে পারি না। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আমি কি জানতাম আব্বু তোর মতো একটা ছোট লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে? যদি জানতাম তাহলে কি তোকে আমি বিয়ে করতাম নাকি? তুই সামান্য আমাদের কোম্পানির একজন কর্মচারী হয়ে মালিকের মেয়েকে কিভাবে বিয়ে করতে পারিস? মাসুমা আমাকে আরো অনেক কথা শুনিয়ে দিল। হ্যাঁ, আমি গরিব, তাতে কি হয়েছে? গরিবরা কি মানুষ না? হ্যাঁ মানুষ, কিন্তু আমি তাদের মানুষ বলে ভাবি না। তুই এখন শর্ত, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। মাসুমা গিয়ে শুয়ে পড়ল। আমি যখনই শোয়ার জন্য খাটে গিয়ে বসলাম, মাসুমা আমাকে এক লাথি মেরে নিচে ফেলে দিল। আহ, এভাবে লাথি মারলেন কেন? ছোট লোক, তুই আমার সাথে শুতে এসেছিস? তোর কি যোগ্যতা আছে আমার সাথে শোয়ার? তাহলে আমি কোথায় শুবো? যা গিয়ে ব্যালকনিতে শুয়ে পড়। তোর মতো ছোট লোকের আমার সাথে শোয়ার কোনো যোগ্যতা নেই। আমি ব্যালকনিতে চলে আসলাম। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না। চলেন, বুঝিয়ে বলি। তার আগে আমার পরিচয় দিয়ে নিই। আমি মজিবুর। এখন এতটুকুই থাক, বাকি পরিচয় আস্তে আস্তে পেয়ে যাবে। সকালে এসেছিলাম এই বাড়িতে বিয়ে খাওয়ার জন্য। আমি যে অফিসে চাকরি করি, ওই অফিসের মালিকের মেয়ে মাসুমা। আজকে মাসুমার বিয়ে হওয়ার কথা ছিল অন্য একটা ছেলের সাথে। কিন্তু বিয়ের কিছুক্ষণ আগেই আঙ্কেল জানতে পারে ওই ছেলেটার বউ আছে। তাই মাসুমার বিয়েটা ভেঙে যায়। আর আঙ্কেল মাসুমার বিয়ে আমার সাথে দিয়ে দেয়। আমি বিয়ে করতে না করেছিলাম, কিন্তু আঙ্কেল বলেছিল মাসুমা নাকি বিয়ে করতে রাজি আছে। এই জন্য আমিও রাজি হয়ে যাই। এমন না যে মাসুমা দেখতে সুন্দর না, মাসুমা দেখতে অনেক সুন্দর। মাশাআল্লাহ, যে কেউ দেখে ক্রাশ খাবে। এটাও বলতে পারেন আমি ওর উপর ক্রাশ খেয়েছি। এখন সব কিছু জানতে পারলেন তো। ব্যালকনিতে শুয়ে আছি, কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। হঠাৎ মনে হচ্ছে আমার উপর বৃষ্টি পড়ছে। তাই আমি ধরপড়িয়ে উঠলাম। তখন দেখলাম মাসুমা ওর হাতে একটা পানির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। ওই ছোট লোকের বাচ্চা, উঠ। এটা কি তোর বাপের বাড়ি পেয়েছিস যে দুপুর পর্যন্ত শুয়ে থাকবি? এভাবে পানি দিয়ে ডাকতে হবে? ভালো করে ডাকতে পারেন না? তোর মতো ছোট লোককে ভালো করে ডাক দেওয়ার কোনো ইচ্ছা নেই আমার এখনো। উঠ জলদি। মাসুমা চলে গেল, আর আমিও উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে আঙ্কেল আন্টি মাসুমা ওরা খাবার টেবিলে বসে আছে। আমি গিয়ে খাবার টেবিলে বসতেই মাসুমা খাবার টেবিল থেকে উঠে গেল। কি হলো, তুই এভাবে উঠে পড়লি কেন? আমি এর মতো ছোট লোকের সাথে এক টেবিলে বসে খাবার খেতে পারবো না। মাসুমা, ও তোমার স্বামী হয়, তাই মুখ সামলে কথা বলো। আমার বয়ে গেছে ওকে স্বামী হিসেবে মানতে। বলে মাসুমা রাগ করে নিজের রুমে চলে গেল। তুমি কিছু মনে করো না বাবা, ও ছোটবেলা থেকে আমাদের ভালোবাসা পায়নি। আমি সব সময় আমার কাজে বিজি থাকতাম, আর ওর আব্বুও সব সময় ওনার কাজে বিজি থাকতো। এই জন্য কখনো ওকে ভালোবাসা দিতে পারিনি, যার জন্য মেয়েটা আজকে এরকম হয়ে গিয়েছে। না না আন্টি, আমি কিছু মনে করিনি। আন্টি কি? আমাকে আম্মু বলে ডাকবে? ঠিক আছে আমি ওনাদের সাথে খাবার খেয়ে মাসুমার জন্য এক প্লেট খাবার নিয়ে ওর রুমে চলে আসলাম। ওর রুম বলছি কেন, ওটা তো আমাদের দুজনের রুম। রুমে এসে দেখি মহারানী পায়ের উপর পা তুলে বসে মোবাইল দেখছে। এই নেন, আপনার খাবার খেয়ে নিন। তোকে আমার জন্য খাবার আনতে কে বলেছে? কেউ বলেনি। আপনি খাবার খাননি তো, তাই আপনার জন্য খাবার নিয়ে আসলাম। এখন খেয়ে নিন। না, আমি খাবো না। তুই যা এখান থেকে। আপনাকে না খাইয়ে তো আমি কোথাও যাচ্ছি না। আগে আপনি খাবেন, তারপরে আমি চলে যাব। তুই খাবার টেবিলে রেখে বের হ আমার রুম থেকে। তোকে আমার সহ্য হচ্ছে না। আমি খাবার টেবিলের উপর রেখে রুম থেকে বেরিয়ে আসলাম। এভাবে আরো দুদিন কেটে গেল। আবু, আমি আগে যেখানে থাকতাম আজকে ওখানে চলে যাব। কেন, কি হয়েছে? অনেক দিনই তো হয়ে গেল, এখন তো আমার যেতে হবে, তাই না? আবার তো অফিসেও যেতে হবে। ঠিক আছে, তোমার যা মন চাই। আর যাওয়ার সময় সাথে মাসুমাকেও নিয়ে যেও। হুম, ও কি যাবে আমার সাথে? ও এখন তোমার বউ, তাই ও এখন তোমার সাথে যাবার জন্য বাধ্য।
মাসুমাকে নিয়ে আমি যেখানে থাকি ওইখানে চলে আসলাম। আমি এখানে একটা বাসা ভাড়া নিয়ে থাকি। ছি, এটা বাসা নাকি গোয়াল ঘর? এত নোংরা কেন? আপনি বসেন, আমি এক্ষুনি পুরো রুমটা পরিষ্কার করছি। রুমটা পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেল, প্রচুর খিদা লেগেছে। তাই আমি মাসুমাকে বললাম রুমে থাকতে, আমি গিয়ে বাজার করে নিয়ে আসছি। আমি বাজার করলাম, তারপর আসার সময় 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম, কারণ জানি এখন বাসায় গিয়ে রান্না করা সম্ভব না, কারণ অনেক রাত হয়ে গেছে। তাই দুজনে খেয়ে শুয়ে পড়লাম, মাসুমা খাটের ওপর আর আমি মাটিতে, কারণ আমার রুমে কোনো সোফা নেই। সকালে মাসুমার ডাকে ঘুম ভেঙে গেল। ওই, যা গিয়ে রান্না কর। আমি রান্না করব কেন? আপনি রান্না করেন। কি? আমি রান্না করব? আমি কখনো রান্না করিনি, তাই তুই গিয়ে রান্না কর। ও আল্লাহ, এটা আমার কপালে কি দিলে? সামান্য রান্নাটুকু নাকি করতে পারে না, শুধু খেতে পারে। ওই, তুই বিড়বিড় করে কি বলছিস? না, কিছু না। কিছু না বললেই ভালো। এখন যা গিয়ে রান্না কর। আমি উঠে ফ্রেশ হয়ে রান্না করতে চলে গেলাম। রান্নাবাড়ি শেষ হলে আমি রুমে এসে দেখি মাসুমার রুমে নেই। ওকে খুঁজতে লাগলাম, তখনই ওর মোবাইলে একটা কল আসলো। আমি গিয়ে যখনই ওর মোবাইলটা ধরলাম, ও খপ করে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে নিল আর আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার মোবাইলে হাত দেওয়ার? আপনার মোবাইলে কল এসেছিল, তাই রিসিভ করতে চেয়েছিলাম। তোকে আমি বলেছি যে আমার মোবাইলের কল রিসিভ কর? না। তাহলে আমার মোবাইলের কল তুই রিসিভ করছিলি কেন? আর জীবনে এরকম মোবাইল কখনো দেখেছিস? আমি আর কিছু বললাম না, অফিসের জন্য রেডি হয়ে গেলাম। তারপর খাবার খেয়ে মাসুমার জন্য খাবার রেখে অফিসে চলে আসলাম। অফিসে আসতেই আমার কিছু কলিগ আমার কাছে আসলো। ওরা সবাই আমার বন্ধুর মতো। কি রে, বসের মেয়েকে বিয়ে করে এখন আমাদের ভুলে গেলি নাকি? আরে কি যে বলিস, তোদের কি ভোলা যায়? তা তো বোঝাই যাচ্ছে। এখন বল, বাসর কেমন কাটলো? বাসর কেটেছে ব্যালকনিতে। মানে? ওদেরকে আমি সব কিছু বললাম। এখন বল, আমার বাসর কেমন কাটবে? তার মানে ম্যাম তোকে মেনে নেয়নি? এই, তোর মাথায় কি গোবর পড়া নাকি? এতক্ষণ ধরে আমি কি বলছি? মুজিবর বাবা, তোমাকে স্যার ডাকছে, এক্ষুনি ওনার কেবিনে যেতে বলেছে। ঠিক আছে চাচা, তুমি যাও, আমি আসছি। পিয়ন চলে গেল। তোরা থাক, আমি দেখে আসি আমার শ্বশুরমশাই আবার কি হলো। আমি শ্বশুরমশাইয়ের কেবিনের সামনে এসে, ভেতরে আসতে পারি? তোমাকে কেবিনে আসার জন্য পারমিশন নিতে হবে না। হ্যাঁ আব্বু, বলেন কি বলবেন। আমার তো এখন অনেক বয়স হয়েছে, তাই আমি ভাবছি এখন থেকে এই কোম্পানিটা তুমি দেখো। কি বলছেন আব্বু? এটা সম্ভব না। আমি এখন যেভাবে কোম্পানিতে কাজ করি বাকি দিনগুলো ওভাবেই কাজ করতে চাই। তাহলে এখন আমার কোম্পানির দায়িত্বটা কাকে দিই বলো তো? কেন, মাসুমা আছে না, ওকে দিয়ে দেন। ও তো বিদেশে থেকে পড়াশোনা করে এসেছে। ও ও অবশ্যই দায়িত্বটা নিতে পারবে কোম্পানির। এতে তোমার কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে কালকে থেকেই মাসুমাকে এই কোম্পানিতে আসতে বলবে। ওকে, তাহলে এখন আমি আসি, হাতে অনেক কাজ বাকি আছে। ঠিক আছে, যাও। আমি শ্বশুরমশাইয়ের কেবিন থেকে বেরিয়ে আসলাম, তখনই আবার ওরা সবাই আমার কাছে আসলো। কি রে, কি বললো তোর শ্বশুর? কি আর বলবে, বলছিল আমাকে এই কোম্পানির দায়িত্বটা নিতে। তা তুই কি বললি? আমি না করে দিয়েছি। তাহলে এখন কে নেবে এই কোম্পানির দায়িত্ব? কেন, ওনার মেয়ে মাসুমা আছে না, ও নেবে। তোর বউকে তুই কাজ করতে দিবি? কিসের বউ? ও তো আমাকে স্বামী হিসেবেই মানে না। যদি আমাকে স্বামী হিসেবে মানতো তাহলে না ওকে কাজ করতে বারণ করতাম। আর এটা ওর আব্বুর কোম্পানি, তাই ও দায়িত্ব নিতেই পারে, এতে আমার কোনো আপত্তি নেই। দেখ, তোর যা ভালো মনে হয় কর। এখন যা, সবাই গিয়ে কাজ কর, আমার অনেক কাজ আছে। ওরা সবাই চলে গেল আর আমিও কাজ করতে লাগলাম। অফিসে ছুটি দেওয়ার পর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মহারানী রুমের মধ্যে শুয়ে মোবাইল দেখছিল, মনে হয় কারোর সাথে মেসেজে কথা বলছিল। আমি ওকে কিছু না বলে জামা কাপড় খুলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বাথরুম থেকে বেরিয়ে দেখি মাসুমা কারোর সাথে হেসে হেসে কথা বলছে। বুঝলাম না, কারোর সাথে কথা বললে এভাবে হাসতে হয় নাকি। আমি মাসুমাকে কিছু জিজ্ঞেস না করে রান্নাঘরে চলে আসলাম, কারণ আমি জানি ও কখনো রান্না করবে না, আমাকেই করতে হবে। আমি রান্না করে মাসুমাকে ডেকে নিয়ে খাবার খেয়ে নিলাম। এভাবেই আরও বেশ কয়েকদিন কেটে গেল। এখন অফিসের বস হচ্ছে মাসুমা। অফিসে আমাকে এত কাজ দেয় যে বলার বাইরে। এখন তো মনে হয় এই চাকরিটা ছেড়ে দেব। চলেন ওই দিনে একটা ঘটনা আপনাদের বলি। আমাকে কিছু ফাইল দিয়েছিল একদিনের মধ্যে শেষ করার জন্য, কিন্তু আমি শেষ করতে পারিনি, কারণ ফাইল অনেক বেশি ছিল। কোম্পানির ছুটির কিছুক্ষণ আগে যখন আমি ফাইলগুলো নিয়ে যাই তখন কি হলো? ফাইলগুলো দে।
আমি মাসুমাকে ফাইলগুলো দিলাম যেগুলো কমপ্লিট হয়েছে। বাকি ফাইলগুলো কোথায়? এখনও শেষ হয়নি। কোম্পানিতে কাজ করতে আসিস নাকি আড্ডা দিতে আসিস? বুঝি না তোদের মতো ছোট লোকদের আব্বু কেন যে কোম্পানিতে রেখেছিল। যা জলদি গিয়ে ফাইলগুলো কমপ্লিট করে নিয়ে আয়। আর যতক্ষণ ফাইলগুলো কমপ্লিট না করতে পারবি কোম্পানি থেকে যেতে পারবি না। আমার ফাইলগুলো কমপ্লিট করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। তাও ফাইলগুলো কমপ্লিট করার পরেই আসতে দিয়েছিল কোম্পানি থেকে। মাসুমা আমার সাথে আসেনি, কারণ ওর আব্বু ওকে একটা গাড়ি দিয়েছে। ওর আব্বু বলেছিল আমাদের দুজনকে ওই গাড়িতে চলাফেরা করতে, কিন্তু আমাকে মাসুমা ওই গাড়ি ছুঁতেও দেয়নি। আমার নাকি গাড়ি ধরার যোগ্যতা নেই, তাই আমিও আর ওই গাড়ি কখনো ছুঁয়ে দেখিনি। আমি অফিসে রিক্সা দিয়ে যাতায়াত করি, আর ও গাড়িতে। আজকে মাসুমা অফিস থেকে একটু জলদি চলে এসেছে, জানি না কেন। এই কয়েকদিন আমি মাসুমাকে নিজের অজান্তে অনেকটা ভালোবেসে ফেলেছি। আমি বাসায় আসতেই, ছোট লোকের বাচ্চা, আমি আর তোর সাথে থাকতে পারবো না। কি বলছেন এসব? থাকতে পারবেন না মানে? আপনি আমার বউ। চুপ, একদম চুপ। তোর মুখে এই বউ ডাক শুনলে আমার মাথায় আগুন ধরে যায়। আমি ডিভোর্স চাই। আপনি বললেই হলো নাকি? আমি আপনাকে কেন ডিভোর্স দেবো? কারণ আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। ও বলেছে তোর এখান থেকে ডিভোর্স নেওয়ার জন্য। তুই ডিভোর্স দিলেই আমরা দুজন আবার বিয়ে করে নিব। এসব যদি আপনার আব্বু জানতে পারে তখন? আমার আব্বুকে যা বলার আমি বলবো। এসব নিয়ে তোর চিন্তা করতে হবে না। তুই এখন আমাকে ডিভোর্স দিবি। ঠিক আছে, আপনি যদি এটাই চান তাহলে আমিও রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি বল? 15 দিন আপনাকে আমার কথা মতো চলতে হবে। কি? এটা সম্ভব না। ঠিক আছে, তাহলে আমিও আপনাকে ডিভোর্স দেবো না। এখন আপনি যা করার করেন। ঠিক আছে, আমি রাজি। এখন বল আমার কি করতে হবে। বেশি কিছু না, এই 15 দিন ডেলি সকালে উঠে আমার জন্য রান্না করতে হবে, তারপর আমাকে নিজের হাতে খাইয়ে দিতে হবে, আর আমার সাথে ভালো ব্যবহার করতে হবে। একদম তুই তকারি করতে পারবেন না। ঠিক আছে, কিন্তু আমি যা রান্না করি তোকে তাই খেতে হবে। তুমি যদি তোমার হাতে আমাকে বিষও দাও, তাও খেয়ে নেব। না, আমি তোকে তুমি করে বলতে পারবো না। এখনই কিন্তু কথা হয়েছে, আমার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাই তুই না, তুমি করে বলো। ঠিক আছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য রান্না করি। আমি মাসুমার এখান থেকে 15 দিনের সময় এই জন্য নিয়েছি, যাতে এই 15 দিনে আমি ওর মনে একটু হলেও ভালোবাসা জাগিয়ে দিতে পারি। আর 15 দিন পর ওর বার্থডে। আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি মাসুমা রান্না করছে। আমি ওর পেছনে দাঁড়িয়ে ওর রান্নাবান্না দেখছি। ভালোভাবে দেখি রান্না করতে পারে, কিন্তু ও তো বললো ও নাকি রান্না করতে পারে না। তাহলে এইভাবে রান্না করছে কিভাবে? মাসুমা পেছন ফিরে আমাকে দেখে বলল, আরে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি টেবিলে বসে আছি। কিছুক্ষণ পর মাসুমা খাবার নিয়ে আসলো, তারপর একটা প্লেট খাবার বাড়িয়ে দিল। কি হলো, খাইয়ে দাও। এই নাও। মাসুমা আমাকে খাইয়ে দিতে লাগলো। খাবারটা দেখে ভালোই হয়েছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, কি? তুমি না রান্না করতে পারো না, তাহলে এগুলো রান্না করলে কিভাবে? আমি এসব রান্না করা ইউটিউব থেকে শিখেছি। ভালোই তো, মাসুমা আমাকে খাইয়ে দিল, আর আমিও মাসুমাকে খাইয়ে দিলাম। এভাবে আরো 10 দিন কেটে গেল, কিন্তু আমি মাসুমার মনে এখনো একটুও ভালোবাসা জাগাতে পারিনি। কি হলো? 10 দিন তো কেটে গেল, আমাদের ডিভোর্সের বিষয়টা কি হলো? চিন্তা করো না, সময় মতো পেয়ে যাবে। এখন মাসুমা আমাকে ওর গাড়ি করে অফিসে নিয়ে যায়। আমি যেতে চাইনি, কিন্তু ওই বলেছে আর 15 দিনই তো আছে একসাথে, তাই আমিও আর কিছু বলিনি। আমি না চাইতেও জানি না কেন ওর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। আজকে কোম্পানির একটা ডিল হবে, যার জন্য মাসুমা আর আমি দুজনেই অনেক পরিশ্রম করে একটা ফাইল তৈরি করেছি। এই ডিলটা সাকসেস হলে কোম্পানির অনেক লাভ হবে। মাসুমা আগেই মিটিং রুমে চলে গিয়েছে। আমিও ফাইলগুলো গুছিয়ে মিটিং রুমে চলে আসলাম। মিটিং রুমে আসতেই একজন, আরে মজিবুর স্যার, আপনি এখানে? হ্যাঁ, উনি আমার কোম্পানিতে কাজ করে। কিন্তু ম্যাম, উনি তো... আমি লোকটাকে আর কিছু বলতে না দিয়েই বললাম, আমরা কি এখন মিটিং শুরু করতে পারি? আর কথা না বাড়িয়ে আমি ওদেরকে সব কিছু বুঝিয়ে বললাম। ওরা আমাদের ডিলটা ফাইনাল করে দিল। অনেক বড় একটা ডিল পেয়ে গেলাম আমরা। তাই মাসুমাকেও আজকে অনেক খুশি দেখাচ্ছে। তাই এই ডিলটা পাওয়ার জন্য কোম্পানির সবাইকে মাসুমা পার্টি দেবে বলল। আমি পার্টিতে যাব না বলে বারণ করেছিলাম, কিন্তু মাসুমা আমার কথা শোনেনি। তাই আর কি করার, আমিও পার্টিতে চলে আসলাম। কোম্পানির প্রায় সবাই পার্টিতে আছে। মাসুমাকে দেখলাম মদ খেয়ে বোর হয়ে গেছে। আমিও খেয়েছি, কিন্তু কম। আমার হুঁশ থাকলেও মাসুমার মনে হয় হুঁশ নেই। তাই আমি মাসুমাকে পার্টিতে আর বেশিক্ষণ থাকতে না দিয়ে গাড়ি করে বাসায় নিয়ে আসলাম। বাসায় ঢুকে বাঁধলো আর এক ঝামেলা, কারণ বাসায় আসার সাথে সাথেই মাসুমার মাতলামি আরও বেড়ে গিয়েছে। বারবার শুধু আমার উপর পড়ে যাচ্ছে।
অনেক কষ্ট করে ওকে আমি রুমে নিয়ে আসলাম। ওকে বিছানায় রেখে আমি যখনই রুম থেকে বেরিয়ে আসছিলাম তখনই মাসুমা আমার হাত ধরল। কোথায় যাচ্ছ? এদিকে আসো, আমাকে আদর করো। তুমি এখন নেশার ঘরে আছো, তাই আমি চাই না আমাদের মাঝে কিছু ওলট পালট কিছু হয়ে যায়। তাই আমার হাত ছাড়ো, আমি বাইরে চলে যাচ্ছি। না, আজকে তোমাকে কোথাও যেতে দেব না। আজকের রাতের জন্য তুমি শুধুই আমার। মাসুমা এক টান দিয়ে আমাকে ওর ওপর নিয়ে গেল, তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কি কি হচ্ছে এসব? ছাড়ো। বললাম তো, আজকে তোমাকে ছাড়বো না। আজকে তুমি শুধু আমার। বুঝতে পারলাম ও বেশি নেশার ঘরে আছে। এখন আমি যাই করি সবও ভুলে গিয়ে তারপর সব দোষ আমার উপর দেবে। তাই আমি আমার মোবাইলের ক্যামেরাটা অন করে টেবিলের উপর রেখে দিলাম। কি বলো আসো? আজকে তোমাকে আমি অনেক ভালোবাসা দেব। মাসুমার ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। তারপর আমাদের মাঝে যা হলো তা সবই আমার ফোনে রেকর্ড হয়ে রইল। সকালবেলা কারো কান্নার আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতে দেখলাম মাসুমা তার শরীরে চাদর জড়িয়ে কান্না করছে। কি হয়েছে? আপনি ওভাবে কান্না করছেন কেন? ছোট লোকের বাচ্চা, তুই আমার সাথে কি করছিস? তোর জন্য আমি এখন অপবিত্র হয়ে গেলাম। তুই আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে এসব কিভাবে করতে পারলি? দেখেন, এতে আমার কোনো দোষ নেই। রাতে আপনি তো। চুপ কর তুই। তোদের মতো ছোট লোকদের আমি চিনি। তোরা মেয়েদের সামনে দেখলেই তাদের ওপর হুমড়ি খেয়ে পড়িস। দেখেন, আপনি আমাকে ভুল বুঝছেন। তুই এখনই এই রুম থেকে বেরিয়ে যা, না হলে আমি উল্টাপাল্টা কিছু করে বসবো। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। আমি রাতে ভেবেছিলাম ঠিক এমন কিছু একটা হবে। এদিকে আমি রুম থেকে বেরিয়ে আসার পর ছোট লোকের বাচ্চা, আজকে তুই আমার সাথে যা করেছিস তার জন্য আমি তোকে এমন শাস্তি দিব যার জন্য তুই আর কখনো আমার আর আমার আব্বুর সামনেও আসতে পারবি না। আমি হাঁটতে হাঁটতে একটা দোকানের পাশে এসে বসলাম। অনেকক্ষণ এখানে বসে থেকে আবার বাসায় চলে আসলাম। তারপর রেডি হয়ে আবার অফিসে চলে আসলাম। আজকে মাসুমা অফিসে আসেনি। কিছুক্ষণ পর মাসুমার আব্বু এসে কোম্পানির সকল স্টাফদের মাসুমার জন্মদিনের দাওয়াত দিতে লাগলো, যাতে সবাই ওনার বাসায় কালকে চলে আসে। মাসুমার আব্বু কেন জানি আমাকে শুধু একটা কার্ড দিয়ে চলে গেল, আমার সাথে কথাও বলেনি। এই বিষয়টা আমি বুঝতে পারলাম না। কালকে মাসুমার জন্মদিন, তাই অফিসের শেষে আমি একটা শপিং মলে গিয়ে ওর জন্য লাল একটা বেনারসি শাড়ি, চুড়িদার আর অনেক কিছু কিনে প্যাক করে নিলাম। কালকে জন্মদিনে ওকে এগুলো দেব। বাসায় এসে মাসুমাকে দেখতে পেলাম না, হয়তো ওদের বাসায় চলে গেছে। তাই আমিও এত কিছু না ভেবে রাতে রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আজকে মাসুমার জন্মদিন, ওদের বাসায় চলে আসলাম। সবাই অনেক ভালো ভালো গিফট দিচ্ছে মাসুমাকে। তখনই মাসুমার এক বান্ধবীকে জিজ্ঞেস করলো, কে রে মাসুমা? দুলা ভাইকে তো দেখতে পাচ্ছি না, উনি কোথায়? তুই ছোট লোকটার কথা বলছিস? এখানে কোথাও হবে। এইভাবে বলছিস কেন? ও তোর স্বামী হয়। তুই চুপ কর তো, ওকে তো আমি স্বামী হিসেবে মানি না। মাসুমার বান্ধবী আর মাসুমা কথা বলতে লাগলো। এদিকে আমি মাসুমাদের বাসায় আসতেই কোম্পানির অনেক কলিগের সাথে দেখা হয়ে গেল। ওদের সাথে কথা বলে আমি আমার গিফট নিয়ে মাসুমার কাছে আসলাম। এ নাও মাসুমা, তোমার বার্থডে গিফট। তখনই মাসুমা এমন একটা কাণ্ড করে বসলো যার জন্য নাকি আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মাসুমা আমার হাত থেকে গিফটটা নিয়ে, তোমরা সবাই একটু এদিকে দেখো, আমার ভিখারির স্বামী আমাকে গিফট দিয়েছে। মাসুমা, কি বলছিস এইসব? তুই এইভাবে তোর হাজবেন্ডকে অপমান করতে পারিস না। ওই, ওর প্রতি তোর এত দরদ কেন? হ্যাঁ, তুই চুপ থাক, দেখ আমি কি কি করি। সবাই এখন মাসুমার দিকে তাকিয়ে আছে। তখনই মাসুমা আমার দেওয়া গিফটটা এক টান মেরে ফেলে দিল। সাথে সাথে গিফটের ভেতর যে চুড়িগুলো ছিল সবগুলো চারিদিকে ছড়িয়ে গেল। এই যে তোমরা সবাই দেখো, আমার ভিখারির স্বামী আমাকে সামান্য একটা শাড়ি দিয়েছে। ওই, তুই ভাবলি কি করে তোর দেওয়া শাড়ি আমি পরবো? মাসুমা আরও অনেক কিছু বলে আমাকে অপমান করতে লাগলো। এদিকে আমার চোখ দিয়ে অজান্তে পানি পড়ে গেল। কেউ কোনোদিনও এভাবে আমাকে অপমান করেনি, আর করবে বা কী করে? আমার সামনে দাঁড়িয়ে তো কারো কথা বলে সাহসও হতো না। কিন্তু আজকে পরিস্থিতিটা উল্টো। আজকে আমি চাইলেও কিছু বলতে পারবো না, তাই আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। তখনই মাসুমা আমার কানের কাছে এসে বলল, এই দেখ, ডায়মন্ডের আংটি আমার বয়ফ্রেন্ড দিয়েছে। এটার দাম জানিস কত? আর জানবি বা কি করে? এসব কেনার যোগ্যতা আছে তোর? আর এসেছিস আমার বর হতে।
যেদিন এসব কেনার যোগ্য হবি ওই দিন আসিস। তখনই মাসুমার আর একটা বান্ধবী পেছন থেকে বলল, আমার গলায় হিরের চেন খুঁজে পাচ্ছি না, আমার চেন কে নিল? কি হয়েছে রিমি? আমার গলার চেনটা খুঁজে পাচ্ছি না। চিন্তা করিস না, আমি সবাইকে চেকিং করছি, এখানে কেউ হয়তো নিয়েছে। আমার তো তোর স্বামীর ওপর সন্দেহ হচ্ছে, আগে ওকে চেকিং কর। রিমির কথা মতো মাসুমা প্রথমে এসে আমাকে চেকিং করতে লাগে। আমার পকেটে চেনটা পেয়ে গেল, কিন্তু এটা আমার পকেটে আসলো কিভাবে? এতক্ষণ মাসুমার আব্বু চুপ থাকলেও এখনো চুপ থাকেনি, এসে আমাকে একটা থাপ্পড় মারল। 2 দিন পর পর তুই আমার মেয়েকে মারিস আর বলিস আমার এখান থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য, আর তোর কথা মতো আমিও তোকে টাকা দিয়ে দিই। কেন দিই জানিস? কারণ আমি তোকে বিশ্বাস করতাম তুই টাকা হয়তো কোনো কাজে লাগাবি, কিন্তু তুই এখন চুরিও করতে লেগেছিস। কি বলছো আপু? আমি কখন তোমার মেয়েকে মারলাম? আর কখনই বা টাকা নিয়ে যেতে বললাম? চুপ, একদম চুপ। আর কত মিথ্যা কথা বলবি? তোকে আমি বিশ্বাস করে আমার মেয়েকে তোর সাথে বিয়ে দিয়ে দিয়েছিলাম, এটা হয়তো আমার সব থেকে বড় ভুল। তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যা, তোর মতো ছেলের সাথে আমার মেয়েকে আমি কখনো যেতে দেবো না। মাসুমার আব্বু বাড়ির সিকিউরিটিকে ডেকে এনে আমাকে বাসা থেকে বের করে দিল। আমি যখনই গেটের বাইরে বেরোতে যাব তখনই মাসুমা পেছন থেকে বলল, দেখছিস তোকে কিভাবে আব্বুর কাছে খারাপ বানিয়ে দিলাম। আর তুই হয়তো ভাবছিস তুই তো আমাকে কখনো মারিসনি, তাহলে আব্বু তোকে এসব বললো কেন? তাহলে শোন, আমি আব্বুকে ডেইলি কল করে বলতাম তুই আমাকে মারছিস টাকার জন্য। আরেকটা কথা শোন, তোর পকেটে ওই চেইনটা আমি একজনকে রাখতে বলেছিলাম, কারণ আমি আব্বুকে এত কিছু বলার পরেও আব্বু তোকে বিশ্বাস করতো, তাই আব্বুর কাছে তোকে খারাপ বানানোর জন্য আমি এসব করলাম। এখন বেরিয়ে যা আমার বাসা থেকে, ছোট লোক। আজকে এসব কিছু না করলেও পারতে। আজকে তুমি যা করলে ওটার জন্য তোমাকে পস্তাতে হবে। ঠিকই একদিন তুমি আমার কাছে ফিরে আসতে চাইবে, কিন্তু আমি ওই দিন তোমাকে আর ফিরিয়ে নেব না। কি? আমি যাব? ওটাও তোর কাছে? তুই স্বপ্ন দেখতে থাক, আমি কোনোদিনও তোর কাছে যাব না। হো, তাই নাকি? দেখা যাক, চলি, ভালো থেকো। আজকে থেকে হয়তো এই ছোট লোকটার মুখ তোমাকে আর দেখতে হবে না। বলে আমি গেটের বাইরে চলে আসলাম। তখনই অতি পরিচিত কিছু গাড়ি মাসুমাদের বাসার ভেতরে ঢুকলো। গাড়ির ভেতরে কি আছে তা বোঝা যাচ্ছে না, কারণ গাড়িতে এমন গ্লাস লাগানো যেটা দিয়ে বাইরে থেকে ভেতরে কিচ্ছু দেখা যায় না, কিন্তু ভেতর থেকে বাইরে সব কিছু দেখা যায়। ওনারা যাতে আমাকে দেখতে না পায় সেজন্য আমি উল্টো পিঠ করে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে একটা রিক্সা পেলাম। রিক্সা করে আমি আমার বাসায় চলে আসলাম, যেখানে আমি থাকি আর কি। রুমে গিয়ে আমার সব কিছু একটা ব্যাগে ভরে নিলাম। থাকবো না আর এখানে, চলে যাব নিজের বাসায়। ব্যাগগুলো গোছানো হয়ে গেলে আমি কিছু না খেয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। পরের দিন এখন আমি আমার নিজের বাসার সামনে দাঁড়িয়ে। এই বাসা থেকে একদিন চলে গিয়েছিলাম নিজের মতো থাকার জন্য, যেখানে নাকি থাকবে না কারো শাসন বারণ, নিজের মতো চলতে পারবো বলেই চলে গিয়েছিলাম। আজকে 2 বছর পর আবার নিজের বাসায় আসলাম। আমি কোনো গরিব ঘরের সন্তান না। ইন্ডিয়ার অনেক বড় একজন বিজনেসম্যান রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক রহমান সাহেবের একমাত্র ছেলে আমি। বাসার কলিং বেল বাজানোর সাথে সাথেই একজন লোক এসে দরজা খুলে দিল। তোমরা কে কোথায় আছো? এদিকে আসো, আমাদের ছোট সাহেব বাসায় ফিরে এসেছে। আম্মু উপর থেকে নিচে নেমে আসলো, এসে সোজা আমায় জড়িয়ে ধরলো। বাবা, তুই কোথায় চলে গিয়েছিলি? দেখ তো কত শুকিয়ে গেছিস। কেমন আছিস তুই? আম্মু, আমি ঠিক আছি। অনেকদিন হয়ে গেছে তোমার হাতের রান্না খাই না। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি, তুমি কিছু রান্না করো তো। আর আব্বু কোথায়? তোর আব্বু কিছুক্ষণ আগে আমাদের পুরানো অফিসে গিয়েছে। তুই রুমে গিয়ে ফ্রেশ হ, আমি তোর আব্বুকে কল দিয়ে বলছি। ঠিক আছে আম্মু। আমি আমার রুমে চলে আসলাম। বাহ, রুমটা দেখি আগের মতোই আছে। আমি আমার ড্রয়ার খুলে একটা টাওয়েল বের করে বাথরুমে চলে আসলাম। অনেকক্ষণ শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসলাম, তারপর রেডি হয়ে নিচে আসলাম। এরই মধ্যে আম্মুও খাবার রেডি করে ফেলেছে। আমি গিয়ে খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পর আব্বুও চলে আসলো। আব্বু আমাকে দেখে অনেক খুশি হলো। আব্বুর সাথে অনেকক্ষণ কথা বললাম। রাতের বেলা শুয়ে আছি আর মাসুমার কথা অনেক মনে পড়ছে। জানি না মেয়েটা এখন কি করছে। আমি যতই চাইছি ওকে ভুলে যেতে, ততই ওর কথা মনে পড়ছে। এদিকে মাসুমাও বিছানায় শুয়ে আছে। আজকে কেন জানি আবারও মজিবুরের কথা খুব মনে পড়ছে। তখনই মাসুমার মোবাইলে কল আসে। হ্যালো বাবু, কি করছো? শুয়ে আছি, তুমি কি করছো? মাসুমা রনির সাথে কথা বলছে।
কিন্তু আজকে কেন জানি না রনির সাথে কথা বলতে মাসুমার বিরক্ত লাগছে। তখনই রনি বলল, কি হয়েছে তোমার? আজকে এইভাবে কথা বলছো কেন? না কিছু হয়নি, আমি এখন কলটা রাখছি, আমার অনেক ঘুম পাচ্ছে। আরে শোনো, যেটার জন্য তোমাকে কল দিয়েছি সেটা তো বলাই হলো না। হ্যাঁ বলো। কালকে আমাকে 40,000 টাকা দিতে পারবে? কেন? তোমাকে বলেছি তো, আমার আব্বু ওর বিজনেসে লস খেয়েছে, তাই এখন অনেক টাকার দরকার। এই পর্যন্ত তুমি আমার কাছ থেকে কত টাকা নিয়েছো জানো তুমি? টাকা দিয়ে আমাকে এখন খোটা দিচ্ছ? যাও, তোমার টাকা দেওয়ার দরকার নেই। আরে আমি কখন বললাম? হ্যালো হ্যালো, যা, কলটা কেটে দিল। রনি কল কেটে দিয়েছে। মাসুমাও এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি, এমন সময় আব্বু বলল, আমি আর কতদিন অফিস দেখাশোনা করব? আমার তো বয়স হয়েছে, আমাকে কি এখন রেস্ট করতে দেওয়া যায় না? আব্বু তুমি কি বলতে চাও সোজা সাপটা বলো, এত ঘুরিয়ে পিছিয়ে বলার কিচ্ছু নেই। আমি এটাই বলতে চাই যে আজকে থেকে তুই আমার সকল অফিসের দায়িত্ব নিবি। ও আচ্ছা ঠিক আছে, কালকে যাবো আমি তোমার অফিসে। আমি আরও এই জন্য রাজি হয়ে গেলাম কারণ বাসায় থাকলে সবসময় মাসুমার কথা মনে পড়বে। যদি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখি তাহলে হয়তো ওকে আর মনে পড়বে না। তাই আব্বুর কথায় রাজি হয়ে গেলাম। আজকের দিনটা আমার কিছু পুরনো বন্ধুদের সাথে কাটিয়ে দিলাম। এদিকে মাসুমা আজকে কোম্পানিতে এসেছে। আজকে কোম্পানিতে যত লোক কাজ করে সবাই মাসুমার দিয়ে কেমনভাবে যেন তাকাচ্ছে। কারণ ওই দিন যখন মাসুমা মজিবুরকে আপন করেছিল তখন কোম্পানি অনেকেই ওখানে ছিল। মাসুমা ওদের দিকে নজর না দিয়ে তার কেবিনে চলে আসে। এখন মাসুমা আস্তে আস্তে মজিবুরকে মিস করতে শুরু করেছে। তাই মাসুমা ভাবলো আজকে মজিবুরের বাসায় গিয়ে ওকে সরি বলবে। তাই কোম্পানির শেষে গাড়ি নিয়ে মজিবুরের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তখনই মাসুমার নজর একটা পার্কে যায়। মাসুমা দেখতে পায় পার্কের ভিতর রনি একটা মেয়ের কোলে শুয়ে আছে। এটা দেখে মাসুমার প্রচণ্ড রাগ হয়ে যায়। মাসুমা গিয়ে ডাইরেক্ট রনির সামনে দাঁড়ায়। রনি এভাবে মাসুমাকে দেখে একটু ঘাবড়ে যায়। রনি বলে, মাসুমা তুমি এখানে? আজকে এখানে না আসলে তো তোর আসল রূপ দেখতেই পারতাম না। বল কেন আমার সাথে এরকম করলি? মাসুমা রনির কলার ধরে কথাটা বলল। তখনই রনির সাথে যে মেয়েটা ছিল ওই মেয়েটা বলল, কে আপনি? আর আমার বয়ফ্রেন্ডের সাথে এভাবে কথা বলছেন কেন? আমি কে সেটা না হয় আপনার বয়ফ্রেন্ডের কাছ থেকে জেনে নিন। মাসুমা তুমি আমার কথাটা তো শোনো। মাসুমা ঠাস করে রনির গালে একটা থাপ্পড় মেরে দিল। কি শুনবো? হ্যাঁ, তোর জন্য আমি আমার স্বামীকে মেনে নিইনি, কিন্তু তুই আজকে থেকে আর কখনো আমার নাম্বারে কল দিবি না, আর ভুলেও আমার সামনে আসবি না। যদি তোকে আমি আমার সামনে দেখি তাহলে কি করব নিজেও জানি না। মাসুমা ওখান থেকে সোজা বাসায় চলে আসে। মজিবুরের বাসায় যায়নি। বাসায় এসে মাসুমা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে। তখনই আবার মজিবুরের কথা মনে পড়ে। তাই ও আবার গাড়ি নিয়ে মজিবুরের বাসার কাছে আসে। মাসুমা এসে দেখে মজিবুরের রুমের বাইরে তালা লাগানো। তাই মাসুমা একটা লোককে জিজ্ঞেস করে মজিবুরের কথা। লোকটা বলে মজিবুর এখান থেকে চলে গিয়েছে। তাই মাসুমাও ওখানে না দাঁড়িয়ে ওর বাসায় চলে যায়। আজকে আমি অফিসে যাব। আব্বু অনেক আগেই চলে গিয়েছিল। আমি গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে আসতে সকল স্টাফ আমাকে ফুল দিয়ে অফিসে স্বাগতম জানালো। আমিও ওদের হাত থেকে ফুল নিয়ে সোজা আব্বুর কেবিনে চলে আসলাম। আব্বু আসতে পারি? ও তুই চলে এসেছিস? হ্যাঁ ভেতরে আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আমি গিয়ে একটা চেয়ারে বসতে যাব, তখনই আব্বু চেয়ার থেকে উঠে আমাকে আব্বুর চেয়ারে বসালে। আজকে থেকে তুই এখানে বসবি। তাহলে তুমি? আজকে থেকে এই কোম্পানি তুই দেখাশোনা করবি, আমি বাকি যেগুলো কোম্পানি আছে ওগুলো আমি দেখব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি? এই কোম্পানিটা যেহেতু আমি দেখব, তাই আমি যেভাবে চাই কোম্পানির সব কিছু ওভাবেই হতে হবে। হ্যাঁ, তুই যেভাবে চাস তোর মর্জি মতো চলতে পারিস। তুই তাহলে এখন থাক, আমি আসি। আমাকে আবার একটা মিটিংয়ে যেতে হবে, তোকে ম্যানেজার সব কিছু বুঝিয়ে দেবে। ঠিক আছে আব্বু। আব্বু চলে গেল। আমি ম্যানেজারকে আমার কেবিনে আসতে বললাম। জি স্যার বলেন। বসুন। আর আপনি আমার আব্বুর বয়সী, তাই আমাকে স্যার বলার কোনো দরকার নেই। আমার নাম ধরেই ডাকতে পারেন। ঠিক আছে, বলো এখন কি বলবে? আমাদের এই কোম্পানির বিপক্ষে কোনো কোম্পানি আছে? এমজে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এই কোম্পানিটা আমাদের বিপক্ষে আছে। ওরা আমাদের কোম্পানির থেকেও আরও বড় কিছু হতে চায়। ঠিক আছে, আপনি তাহলে এই কোম্পানির সকল ডিটেলস আজকের মধ্যে আমাকে দেবেন। আর কনফারেন্স রুমে সকল স্টাফদের ডাকেন।
আমি মিটিং করব। ঠিক আছে। ম্যানেজার চলে গেল। কিছুক্ষণ পর সকল স্টাফদের সাথে অনেকক্ষণ মিটিং করলাম। এভাবেই কেটে গেল আরও বেশ কয়েকদিন। এদিকে অনেক দিন হয়ে গেছে মাসুমা ভালো করে খাওয়া দাওয়া করে না, না অফিসে যায় না রুম থেকে বের হয়। এইসব দেখে মাসুমার আব্বু অনেকটাই চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ করে তার মেয়েটার কি হয়ে গেল উনি বুঝতে পারছে না। মাসুমার আব্বু মাসুমার রুমে আসলেন, দেখলো মাসুমা খাটের উপর শুয়ে আছে। তাই মাসুমাকে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রে মা তোর? তুই এরকম করছিস কেন? না ভালো করে খাওয়া দাওয়া করছিস, না ভালোভাবে রুম থেকে বের হয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ কি হয়েছে বল আমাকে। আব্বু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মানে কি বলছিস, একটু খুলে বল। আব্বু, আমি মুজিবরের সাথে। মাসুমা এক এক করে সব কিছু ওর আব্বুকে বলল, যেসব ও মজিবুরের সাথে করেছে। সাথে এটাও বলল যে মজিবুর ওর কাছ থেকে কখনোই টাকা চায়নি, ওর নিজেরই টাকার দরকার হতো, তাই ওর আব্বুর কাছ থেকে এত টাকা নিয়েছে। মাসুমার মুখ থেকে এসব কথা শুনে ওর আব্বু মাসুমাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। তোর জন্য আমি শুধু শুধু একটা নির্দোষ ছেলেকে শাস্তি দিয়েছি। আব্বু, আমি এখন মুজিবরকে ভালোবেসে ফেলেছি। তুমি ওকে আমার কাছে এনে দাও। আমি তোমাদের কাছ থেকে কখনো কিচ্ছু চাইনি, কিন্তু আজকে চাইছি। আমাকে আমার মুজিবরের কাছে নিয়ে যাও। কথাগুলো বলতে বলতে মাসুমা কান্না করে দিল। মাসুমার আব্বু বুঝতে পারলো ওনার মেয়ে এখন ওর নিজের ভুল বুঝতে পেরেছে। তুই ওর বাসায় গিয়েছিলি? অনেকবার গিয়েছি, কিন্তু ওকে পাইনি। ও নাকি এখান থেকে চলে গিয়েছে। তাহলে এখন আমরা ওকে কীভাবে খুঁজে বের করব? তখনই মাসুমার একটা লোকের কথা মনে পড়ে যায়। ওই দিন যখন আমি আর মুজিবর যখন মিটিং করছিলাম, তখন একটা লোক মুজিবরকে স্যার বলে ডেকেছিল। ওই লোকটা হয়তো মুজিবরের বিষয়ে সব কিছুই জানে। তুই কোন লোকের কথা বলছিস? রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজারের কথা বলছি আমি। ওই দিন ওই লোকটাই মুজিবরকে স্যার বলে ডেকেছিল। মাসুমা জলদি করে গিয়ে ওই ম্যানেজারের নাম্বার জোগাড় করে ম্যানেজারকে কল দেয়। লোকটা কলটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? মাসুমা ওর পরিচয় দিল। জি ম্যাম, বলেন। হঠাৎ করেই আমার কথা কীভাবে মনে পড়লো? আপনার মনে আছে ওই দিন যখন আমরা মিটিং করছিলাম, তখন আপনি একটা ছেলেকে স্যার বলে ডেকেছিলেন। ওই ছেলের বিষয়ে কি আপনি জানেন? জানাবো না কেন? উনি তো আমাদের বড় স্যার রহমান স্যারের একমাত্র ছেলে মজিবুর রহমান। কিন্তু ম্যাম, আপনি ওনার বিষয়ে জানতে চাইছেন কেন? না, এমনি। ধন্যবাদ, রাখি তাহলে। বলেই মাসুমা কল কেটে দিল। মজিবুর আমার রহমান সাহেবের ছেলে। তুমি মুজিবরের বাসা চেনো? আরে চিনবো না কেন, ওই দিন তো এসেছিল তোর জন্মদিনে। আমি মুজিবরের বাসায় যাব, আমাকে ওর বাসায় নিয়ে যাও। এত রাতে না, তুই এখন কিছু খেয়ে ঘুমিয়ে পড়। তোকে নিয়ে কালকে আমি মজিবুরদের বাসায় যাব। কোম্পানির কাজের জন্য আজকে একটু দেশের বাইরে যেতে হচ্ছে। আস্তে আস্তে হয়তো 3 থেকে 4 দিন লেগে যাবে। তাই আমার প্রয়োজন মতো কিছু সামান প্যাক করে এয়ারপোর্টে চলে আসলাম। আমি একা যাচ্ছি না, সাথে আমার কোম্পানি থেকে 4 জন যাচ্ছে। মজিবুরের আব্বু আম্মু দুজনেই বসে টিভি দেখছিল। এমন সময় কারো কলিং বেলের আওয়াজ শুনে মজিবুরের আম্মু গিয়ে দরজা খুলে দেয়। তখন মাসুমা মজিবুরের আম্মুর পা ছুঁয়ে সালাম করে। আরে মাসুমা, তুমি এখানে? আরে ভাই সাহেব, আপনিও এসেছেন? আসেন, ভেতরে আসেন। তখনই মাসুমা মজিবুরের মায়ের পা ছুঁয়ে সালাম করে। আরে মা, কি করছো? ওঠো। কে এসেছে? কিছুদিন আগে আমরা একটা জন্মদিন পার্টিতে গিয়েছিলাম না, ওনারা এসেছে। মাসুমার আব্বু ভেতরে আসলো। মজিবুরের আম্মু ওদেরকে সোফায় বসতে বললেন। তখনই মজিবুরের আব্বু জিজ্ঞেস করলো, হঠাৎ আপনারা আমার বাসায় যে, কিছু কি হয়েছে? আমার মেয়ের কান্নাকাটির জন্য আসতে হলো। কান্নাকাটি করছে মানে? মজিবুর আপনাদেরকে কিছু বলেনি? কি বলবে? এটাই যে আমার মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে। মানে কি বলছেন আপনি এসব? আমার ছেলে বিয়ে করেছে মানে? মাসুমার আব্বু মজিবুরের আম্মু আর আব্বুকে সবকিছু বলল। এখন বুঝতে পারছি ও কেন বাসা আসার পর থেকে এরকম উদাস হয়ে থাকতো। তা মা, ওই দিন তোমার জন্মদিনে তো মজিবুরকে দেখতে পেলাম না। আম্মু, আমি আপনার ছেলের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি নিজের অজান্তেই ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। মাসুমা মজিবুরের সাথে কি কি করেছে সবকিছু মজিবুরের পরিবারকে বলল। মজিবুরের আম্মু সবকিছু শুনে মাসুমার উপর একটু রেগে যায়, কিন্তু মাসুমার কান্না ভেজা মুখ দেখে আর রেগে থাকতে পারেননি। ওকে আগে আসতে দাও, তারপর ওর বিচার করব। বিয়ে করেছে অথচ আমাদের বলে নাই। কোথায় গিয়েছে ও? কোম্পানির একটা মিটিং করার জন্য দেশের বাইরে গিয়েছে, 4 দিন পর আসবে। মজিবুরের আব্বু আম্মু মাসুমাকে মেনে নেয়, কিন্তু এখন মজিবুর কি মেনে নিতে পারবে মাসুমাকে?
4 দিন এখানকার সকল কাজ শেষ করে আজকে বাসায় আসলাম। বাসায় আসতে আসতে সকাল হয়ে গেছে। বাসার কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। এটা নতুন কিছু না, আম্মু সবসময় এই বাসার সবার আগে ওঠে, ফজরের নামাজ পড়ে তো তাই। আমি আম্মুর গালে একটা চুমু দিয়ে নিজের রুমে চলে আসলাম। রুমের দরজা খুলে ভেতরে দেখলাম কেউ একজন শুয়ে আছে, কিন্তু আমার রুমে কে থাকবে? আম্মু, আমার রুমে এটা কে? সকাল সকাল এভাবে চিল্লাচ্ছিস কেন? তুই নিজেই দেখে নে না কে। গায়ে কম্বল জড়িয়ে শুয়ে আছে। আমি গিয়ে কম্বল সরাতেই বুঝতে পারলাম এটা একটা মেয়ে, কারণ অনেক লম্বা লম্বা চুল দেখা যাচ্ছে, মুখটা ওপাশে ঘোরানো। তাই আমি একটা ধাক্কা দিয়ে ডাক দিলাম, এই কে আপনি? আর এভাবে আমার বিছানায় শুয়ে আছেন কেন? তখনই মেয়েটা ওপাশ ফিরে সোজা আমাকে জড়িয়ে ধরল। কি কি করছেন, কি ছাড়েন বলছি। তখন মেয়েটা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না ওর চুলের জন্য। আমি আস্তে করে মেয়েটার মুখ থেকে ওর চুলগুলো ছড়ালাম। চুল সরিয়ে তো আমি শক খেয়ে গেলাম, কারণ এটা আর কেউ না, মাসুমা। একটু খুশি হলাম, কিন্তু ক্ষণিকের মধ্যেই রাগ উঠে গেল। ওর করা ব্যবহারগুলো যখন মনে পড়লো, আমি এক ধাক্কা মেরে মাসুমাকে নিচে ফেলে দিলাম। ও মা গো, আমার কোমর গেল গো। কোন শালায় আমাকে এভাবে ধাক্কা মারলো? আমি ঠাস করে একটা মাসুমের গালে চড় মারলাম। তোর সাহস কি করে হলো আমার বাসায় আসার? রুমে এসে আবার আমার বিছানায় শুয়ে আছিস? কেন আসতে পারবো না? এটা তো আমার স্বামীর বাসা, আমার স্বামীর রুম, আমার স্বামীর বিছানা। তাহলে আমি এখানে আসতে পারবো না কেন? কিসের স্বামী? হ্যাঁ, কখনো কি তুই আমাকে তোর স্বামীর মর্যাদা দিয়েছিস? আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসাটা এতদিন বুঝতে পারিনি, কিন্তু যখন তুমি আমাকে ছেড়ে চলে আসলে, তখন তোমার ভালোবাসাটা আমি বুঝতে পেরেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে তোমার বুকে জড়িয়ে নাও। কি বললি ক্ষমা? তুই আমার সাথে কি কি করেছিস সব ভুলে গেছিস না? তুই ভুলে গেলেও আমি ভুলিনি। তার জন্য তো আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। তুই আমার রুম থেকে এখনই বের হতো। সারা রাত জার্নি করে এসেছি, এখন আমার প্রচুর ঘুম পাচ্ছে, তাই জলদি বের হ আমার রুম থেকে। আমি মাসুমার ঘাড় ধরে ধাক্কা মেরেই রুম থেকে বের করে দিলাম। তারপর পরনের জামা কাপড় না খুলে ওভাবে শুয়ে পড়লাম, কারণ প্রচুর ঘুম পাচ্ছিল, সাথে প্রচুর ঠান্ডাও লেগেছে। এদিকে মজিবুর যখন মাসুমাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেয়, তখন মাসুমার মাথাটা একটা কিছুর সাথে বাড়ি খেয়ে ফেটে যায়। মাসুমা ওইভাবেই নিচে চলে আসে। মাসুমার মাথা থেকে রক্ত পড়া দেখে মজিবুরের মা জলদি করে মাসুমার কাছে আসে। কি হয়েছে মা? তোর মাথা থেকে এভাবে রক্ত পড়ছে কেন? তোর মাথা ফাটলো কিভাবে? না মা, আমার কিছু হয়নি। রুম থেকে বের হওয়ার সময় দরজার সাথে বাড়ি খেয়ে কেটে গিয়েছে হয়তো। থাক, আমাকে আর মিথ্যে কথা বলতে হবে না, আমি বুঝতে পারছি মজিবুর এরকম করেছে, তাই না? না মা, ওর কোনো দোষ নাই। আমি তো... কোথায় ও? দাঁড়া, আমি দেখছি। ও ঘুমাচ্ছে, ওকে এখন ডাক দিবেন না, না হলে হয়তো আবার... আর কিছু বলতে হবে না, তুই আয় আমার সাথে। ও ঘুম থেকে উঠে নিক, তারপর ওকে দেখছি আমি। মজিবুরের আম্মু মাসুমাকে নিয়ে গিয়ে ওর মাথায় ব্যান্ডেজ করে দেয়। আমার যখন ঘুম ভাঙলো তখন আমি দেখতে পাই আমার পরনের জামা কাপড় কে যেন খুলে দিয়েছে, আর মাথাতেও জলপট্টি দেখতে পেলাম। তার মানে কি আমার কি এখন জ্বর এসেছে? শরীরটা প্রচুর ভারী মনে হচ্ছে। আমি আস্তে করে উঠে বসলাম। পাশে নজর যেতে দেখলাম মাসুমাও আমার পাশে বসেছিল। মাসুমাকে এখন এভাবে দেখে অনেক সুন্দর লাগছে। মন চাইছে ওর গালে একটা চুমু দিয়ে দিই। না, এটা একদমই করা যাবে না। আগে আম্মুকে জিজ্ঞেস করতে হবে ও আমাদের বাসায় কি করে। আমি মাসুমাকে ডাক দিলাম। আমি শুয়ে থাকা অবস্থায় মাসুমার গালে একটা ঠাটিয়ে চড় মারলাম, সাথে সাথে লাফিয়ে ও চেয়ার থেকে পড়ে গেল। তখনই শুরু হয়ে গেল ওর ন্যাকা কান্না। এই চুপ, একদম চুপ। তোকে আমার রুমে কে আসতে বলেছে? আম্মু, আম্মু তুমি কোথায়? আমি আম্মুকে ডাকতে ডাকতে রুম থেকে বেরিয়ে গেলাম। দেখলাম আম্মু রান্না করে কি যেন রান্না করছে। কাছে গিয়ে দেখলাম আম্মু চপ বানাচ্ছে। আম্মু, এগুলো কেন বানাচ্ছ? ওহো, তুই ঠিক আছিস? জানিস, একদিন এক রাত তুই অজ্ঞান ছিলি, আর ওই মেয়েটা তোর সেবা করেছে। কাল থেকে একটু ঘুমায়নি, শুধু তোর সেবা করে গিয়েছে। আর সব থেকে বড় কথা, তুই বিয়ে করেছিস আমাদের বলিসনি কেন? কিভাবে বলতাম? যাকে বিয়ে করেছিস সেই তো আমাকে... থাক, আর বলতে হবে না। মাসুমা আমাদের সব বলেছে। দেখ বাবা, মানুষই তো ভুল করে, তাই না? ও নয় একটা ভুল করেই ফেলেছে, কিন্তু এখন তো ওর ভুল বুঝতে পেরেছে। তাই বলি কি বাবা, তুই ওকে ক্ষমা করে দে। তুমি এত সহজে কিভাবে বললি যে ওকে আমি ক্ষমা করে দিতে পারি?
কারণ মাসুমাকে আমাদের অনেক পছন্দ হয়েছে, তাই বলছি। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোকে আবার ওষুধ খেতে হবে। আমি রুমে চলে আসলাম, দেখলাম মাসুমার রুম গোছাচ্ছে। ওকে দেখে এখন কেউ বলতে পারবে না এই মেয়েটা কত অহংকার ছিল। আমি গিয়ে ওর পাশে দাঁড়ালাম। তুমি চলে এসেছো, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি গিয়ে তোমার জন্য খাবার নিয়ে আসছি। তোকে কিছু জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। তুই যে এখানে চলে এসেছিস, এখন তাহলে তোর বয়ফ্রেন্ডের কি হবে? ওর কথা একদম বলবে না, আমি এখন তোমাকে ভালোবাসি। ও তাই নাকি? তুই আমাকে ভালোবাসিস নাকি আমার টাকাকে ভালোবাসিস? তোমার টাকা পয়সার আমার কোনো দরকার নেই, তুমি হলেই চলবে। আমার জন্য কি করতে পারবি শুনি? তুমি চাইলে তোমার জন্য আমি আমার এই জীবনটাও দিয়ে দিতে পারি। তোর এসব ফালতু কথা রেখে এখন যা, গিয়ে আমার জন্য খাবার নিয়ে আয়। 2 দিন পর আজকে আমি আবারও অফিসে যাচ্ছি, কারণ এখন আমি পুরোপুরি সুস্থ। অফিসে বসে কাজ করছি, তখনই একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কলটা রিসিভ করলাম। হ্যালো, কে? দুপুরের খাবার খেয়েছো? আওয়াজ শুনে বুঝতে পারলাম এটা আর কেউ না, মাসুমা। তোকে আমার নাম্বার কে দিয়েছে আর আমাকে কল দিয়েছিস কেন? ফোন রাখ, আমি কাজ করছি। মাসুমাকে কিচ্ছু বলতে না দিয়ে আমি কল কেটে দিলাম। দেখতে দেখতে আরও পুরো 2 মাস কেটে গেল। এই 2 মাস মাসুমাকে আরও অনেকভাবে কষ্ট দিয়েছি। ভেবেছিলাম হয়তো কষ্ট দিলেও ও বাসা থেকে চলে যাবে, কিন্তু যায়নি। মানে মেয়েটা এখন সত্যিই আমাকে ভালোবাসে। আজকেও অফিসের কাজ করছিলাম, তখনই আম্মুর মোবাইল থেকে কল আসলো, কিন্তু আম্মু তো এই সময় কখনো কল দেয় না। আজকে হঠাৎ কল দিল কেন? আমি কলটা রিসিভ করলাম। বাবা, তুই জলদি বাসায় আয়, বৌমা অজ্ঞান হয়ে গিয়েছে, আসার সময় ডাক্তার নিয়ে আয়। মাসুমা অজ্ঞান হয়ে গিয়েছে কথাটা শুনে মনে কেমন যেন একটা শূন্যতা অনুভব করলাম। মাসুমার কিছু হয়ে যায়নি তো? ওর কিছু হয়ে গেলে আমি ওকে ছাড়া থাকবো কি করে? মাসুমাকে যে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি জলদি করে একটা ডাক্তারকে ডেকে নিয়ে আমাদের বাসায় নিয়ে আসলাম। ডাক্তার মাসুমাকে চেক করে বলল, চিন্তার কোনো কারণ নেই, আপনার বউ ঠিক আছে, কিন্তু একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ মানে? আপনি বাবা হতে চলেছেন। ডাক্তারের কথা শুনে অনেকটাই খুশি হলাম। ক্ষণিকের মধ্যেই আমার খুশিটা হারিয়ে গেল। কি বলো ডাক্তার এটা? আমি বাবা হতে চলেছি? কিন্তু মাসুমা আর আমার মধ্যে তো এরকম কোনো সম্পর্কই হয়নি। তাহলে? আমি ডাক্তারকে বাইরে এগিয়ে দিয়ে আসলাম। রুমে এসে দেখি মাসুমার জ্ঞান ফিরেছে, আর আম্মু মাসুমার পাশে বসে আছে। আম্মু, তুমি এখন একটু যাও তো, আমার মাসুমার সাথে কিছু কথা আছে। আম্মু চলে যেতেই আমি মাসুমাকে জিজ্ঞেস করলাম, এই সন্তানের বাবাকে? আমার এরকম কথা শুনে মনে হলো মাসুমার মাথায় বাজ ভেঙে পড়ল। কি বলছো এসব তুমি? এই সন্তানের বাবা কে মানে? তুমি তো ওর বাবা। দেখ, আমাকে এখন আর রাগিয়ে দিস না, যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। তখনই মাসুমা সোজা আমার পা জড়িয়ে ধরল। তুমি বিশ্বাস করো, এটা আমার আর তোমার সন্তান। তুমি ছাড়া আমার শরীরে আজ পর্যন্ত কেউ টাচ করতে পারেনি। তখনই আমার গালে কে যেন ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিল। তাকাতেই দেখলাম আম্মু। ছি, তুই সত্যি কি আমাদের সেই মজিবুর? তুই নিজের সন্তানকে অস্বীকার করছিস? তোকে তো আমরা এই শিক্ষা দিইনি। আম্মু তুমি আমার। আম্মু হাত দিয়ে আমাকে থামিয়ে দিল। চুপ, তোরা কিছু বলতে হবে না। তুই এক্ষুনি আমার সামনে থেকে চলে যা, না হলে আমি তোর সাথে কি করব তুই ভাবতেও পারবি না। আমি বসা থেকে দাঁড়িয়ে গাড়ি ফুল স্পিডে চালাতে লাগলাম। আজকে আম্মু আমাকে ভুল বুঝলো। আমায় কি সবসময় সবাই ভুলই বুঝে যাবে? অন্যমনস্ক হয়ে গাড়ি চালানোর ফলে আমার গাড়িটা অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লাগে। তারপর কি হলো আর কিচ্ছু মনে নেই। মজিবুর বাসা থেকে চলে যাওয়ার পর মাসুমা মজিবুরের আম্মুকে বলল, মা, আপনি ওকে এভাবে না বললেও পারতেন। না হলে কি করব তুই বল? ওর কত বড় সাহস নিজের সন্তানকে অস্বীকার করে। আমি ওর সাথে যেসব করেছি তারপর এটাই কি স্বাভাবিক না? আপনি ওকে কল দিয়ে বাসায় আসতে বলেন, না হলে আবার উল্টাপাল্টা কিছু করে ফেললে। মাসুমার কথা মতন মজিবুরের আম্মু মজিবুরকে কল দিতে থাকে, কিন্তু মজিবুরের মোবাইল বন্ধ বলছে। এদিকে মজিবুরের গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার উপর পড়ে রইল। তখনই অনেকগুলো লোক এসে মজিবুরকে ধরে হাসপাতালে নিয়ে আসে। একটা লোক মজিবুরের পকেট থেকে মোবাইল বের করে, দেখে মোবাইলটা সুইচ অফ। তাই মজিবুরের ফিঙ্গার দিয়ে লক খুলে প্রথম নাম্বারটিতে কল দিল। তখনই মজিবুরের আম্মু কলটা রিসিভ করলো। বাবা, কোথায় গিয়েছিস? তুই জলদি বাসায় আয়। এই মেয়েটা যার সে অ্যাক্সিডেন্ট করেছে, ওনাকে এখন এই হসপিটালে নিয়ে আসা হয়েছে, আপনারা জলদি চলে আসেন। মজিবুর
অ্যাক্সিডেন্ট হয়েছে কথাটা শুনে মজিবুরের আম্মুর হাত থেকে মোবাইলটা পড়ে যায়। মা কি হয়েছে? মজিবুর নাকি অ্যাক্সিডেন্ট করেছে, ওকে এখন হসপিটালে নিয়ে গিয়েছে। না, এটা হতে পারে না। ও কোন হসপিটালে আছে? চলেন আমরা এক্ষুনি যাব। মজিবুরের আম্মু মজিবুরের আব্বুকে কল দেয়। ওরা তিনজনই হাসপাতালে চলে আসে। ওই লোকটার কাছে জেনে নেয় মজিবুর কত নাম্বার কেবিনে আছে। লোকটা বলে মজিবুরকে এক্ষুনি ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে। কথাটা শুনে মাসুমা আরও বেশি কান্না করতে থাকে। আজকে এই সব কিছু আমার জন্য হয়েছে। মজিবুরের যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে শেষ করে দিব। সবাই কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। মজিবুরের আব্বু ডাক্তারের কাছে গেল। ডাক্তার, আমার ছেলে এখন কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, আপনার ছেলে এখন ঠিক আছে। শুধু ওর একটা পা ভেঙে গিয়েছে, ভালো করে দেখাশোনা করলেই কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি কি ওকে দেখতে পারি? ওকে এখন ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ঘুম ভাঙলে আপনারা সবাই গিয়ে দেখা করতে পারেন। তোমরা ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে ছেড়ে দাও। আপু, আমাকে বাঁচাও, ওরা আম্মুকে মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলবে। কিছু লোক একটা ছোট বাচ্চাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, কিন্তু বাচ্চাটা আমাকে আব্বু বলছে। আমি দৌড়ে বাচ্চাটার কাছে যেতে চাইছি, কিন্তু আমার পা যেন এক জায়গায় আটকে রেখেছে। যখনই ওই লোকগুলোর মাঝখান থেকে একটা লোক একটা ছুরি বের করে বাচ্চাটার গলা কেটে ফেলে দিল। না, কি হয়েছে তোমার? এভাবে চিৎকার করে উঠলে কেন? বাচ্চাটাকে ওরা মেরে ফেলেছে। কি বলছো তুমি? কে কাকে মেরে ফেলেছে? তুমি শান্ত হও, তুমি হয়তো বাজে স্বপ্ন দেখেছো। আমার পা, আমি আমার পা নড়াতে পারছি না কেন? তোমার পা ভেঙে গিয়েছে, ডক্টর বলেছে কিছুদিন ভালো করে রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি মাসুমার সাথে আর কোনো কথা বললাম না। কিছুক্ষণ পর আম্মু আসলো। আম্মু, আমি বাসা যেতে চাই, এখানে থাকতে আর ভালো লাগছে না। তোর আব্বু ডাক্তারের সাথে কথা বলছে, কালকে তোকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাব। আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। পরের দিন আমি বাসায় চলে আসলাম। এখন আমি ভালো করে হাঁটতে পারি না। হাঁটতে হলে কারো সাহায্যের প্রয়োজন পড়ে, আর মাসুমা আমাকে সবসময় সাহায্য করে। মাসুমা যে এভাবে পাল্টে যাবে আমি কখনো ভাবতে পারিনি। আমি যেরকমভাবে মাসুমাকে দেখতে চেয়েছিলাম, মাসুমা এখন ঠিক সেরকম হয়ে গেছে। এখন ভাবছি মাসুমাকে ক্ষমা করে দিয়ে আবার আপন করে নেব। এভাবে আরও বেশ কিছুদিন কেটে গেল। এখন আমি পুরোপুরি সুস্থ। এখন আমি অফিসে যাচ্ছি। আজকে ভেবেছি মাসুমাকে নিজের করে নেব। ওকে আর কষ্ট দিতে নিজেরও ভালো লাগছে না, অনেক হয়েছে। এখন সব কিছু আবার নতুন করে শুরু করব। তাই অফিস থেকে আসার সময় রাস্তার পাশে একটা দোকান থেকে অনেকগুলো গোলাপ ফুল নিলাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মাসুমা নামাজ পড়ছে। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, মাসুমা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাসুমা নামাজ পড়ছে, তাই আমি আর রুমে গেলাম না। কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখি মাসুমার নামাজ পড়া শেষ। ও এখন খাটের ওপর বসে কি যেন একটা কিতাব পড়ছে। আমাকে দেখতে পেয়ে ও খাট থেকে নেমে আসলো। তুমি চলে এসেছো? দাঁড়াও, তোমার জন্য কিছু নিয়ে আসছি। না, কিছু লাগবে না, তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো। আমি আমার হাতে থাকা ফুলগুলো মাসুমার দিকে বাড়িয়ে দিলাম। আমি জানি না কিভাবে প্রপোজ করতে হয়, কিন্তু আমি শুধু এটুকুই বলতে পারি, আমি তোমাকে অনেক ভালোবাসি। কথাটা বলার সাথে সাথেই মাসুমা আমাকে জড়িয়ে ধরল। জানো, তোমার মুখে এই কথাটা শোনার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি। আমিও তোমাকে ভালোবাসি, নিজের চাইতেও বেশি। আমাকে কখনো ছেড়ে যেও না, আমি বেঁচে থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমিও মাসুমাকে আমার বুকের সাথে অনেক শক্ত করে জড়িয়ে ধরলাম। মাসুমা কান্না করে দিয়েছে। পাগলিটা এখন সত্যিই আমাকে ভালোবাসে, আর আমিও এই পাগলিটাকে অনেক ভালোবেসে ফেলেছি। আজকে থেকে হয়তো আবার শুরু হবে আমাদের নতুন পথ চলা। আর এখানে গল্পটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমরা গল্পগুলো শুধুমাত্র আপনাদের জন্যই বানাই। আপনাদের কাছে যাতে গল্পগুলো সবার আগে পৌঁছায় তার জন্য প্লিজ বেল আইকনটিতে প্রেস করুন।